নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরি থেকে আমি রয়েছি সুদর্শন। আপনাকে শোনাতে আরও একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প। আমাদের আজকের এই বিশেষ নিবেদনে আপনি শুনতে চলেছেন সুলেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ইলিশের গন্ধ। আজকের এই গল্পটি কিন্তু মারাত্মক ভয়ের হতে চলেছে, তাই এক্ষুনি ঘরের আলো নিভিয়ে দিয়ে কানে ইয়ারফোন নিয়ে রেডি হয়ে যান। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, সঙ্গীতা এবং অঙ্কিতা। শুরু হচ্ছে ইলিশের গন্ধ। ধূপদুড়ি গ্রামের বাসিন্দা বিশু জেলের ব্যবসাপত্র একেবারেই ভালো চলছে না। বিধবা মা, আইবুড়ো বোন, পোয়াতি স্ত্রী এবং 3 জন ছেলে মেয়ে নিয়ে পরিবার সামলাতে সামলাতেই বিশু চোখে অন্ধকার দেখছে। মাছ ধরে বাজারে বিক্রি করে দুবেলা খেয়ে না খেয়ে কোনো রকমে ওদের সংসার চলত। আজ বিশুর বিক্রি বাট্টা খুব একটা ভালো হয়নি। এখন বর্ষাকাল, এই সময় পদ্মার ইলিশের বাজার দর বেশ ভালো, তাই বিশুর রোজগারের কিছু সাধারণ মাছ সেভাবে বিক্রি হচ্ছে না। তার ওপর এবারে তুলনামূলক ইলিশ মাছের সম্ভারও বেশ কম, আর বরাবরই বাজারে যার পরিমাণ কম তার চাহিদা বেশি। বিশু ভাবল, ইলিশ মাছ মন্দা হওয়ার কারণেই এই মাছ বিক্রি করতে পারলে বেশ ভালো দাম পাওয়া যাবে, এতে 2 পয়সা বেশি আয় করতে পারবে সে। ঠিক করল পরের দিন আরেকবার বাকি জেলে বন্ধুদের সাথে কথা বলে খানিক ইলিশ মাছের সন্ধান করতে যাবে। এইসব ভাবতে ভাবতেই বিশু গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে দিয়ে নিজের বাড়ির পথে এগিয়ে আসছিল। আজও বাড়িতে গিয়ে সবার কাতর মুখ দেখতে হবে, এই কথা মনে করে কষ্টে বিশুর বুকটা ফেটে যাচ্ছিল। অন্যমনস্কভাবে চলতে চলতেই বিশু নিজের বাড়ির পথ না ধরে একটা অন্য পথে প্রবেশ করল। কিছুক্ষণ পর খেয়াল হলো এদিকটায় ও আগে কোনোদিনও আসেনি। গ্রামের লোকেরাও কেউ আসে না। ঝোপঝাড় জঙ্গলে ভর্তি, উপরন্তু শোনা যায় এখানে সাপখোপের উপদ্রব কম নয়। প্রথমে বিশু ভাবল আবার গিয়ে অন্য রাস্তাটাই ধরবে, কিন্তু সন্ধে নেমেছে অনেকক্ষণ, রাতও গভীর হয়ে আসছে, তাই যদি ফিরে গিয়ে আবার সেই পথ ধরতে হয় তাহলে বাড়ি পৌঁছতে অনেক সময় লেগে যাবে। বিশু আর ফিরে গেল না, সেই পথ দিয়েই হাঁটতে লাগল। আজ ভোর রাতে বেরিয়েছে সে, এখনো অবধি পেটে কিছু পড়েনি। নাওয়া খাওয়া ভুলে হাঁটতে হাঁটতে সে ক্রমেই ক্লান্ত হয়ে পড়ছিল। সঙ্গে 1 ফোঁটাও জল নেই যে একটু ঘাড়ে মাথায় জল দিয়ে নিজের ক্লান্তি দূর করবে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা ভাঙা মন্দিরের সামনে এলো বিশু। পায়ে হেঁটে এখনো প্রায় 40 মিনিটের রাস্তা বাকি। মন্দিরটা বাম হাতে ফেলে একটু এগোতেই সে দেখতে পেল সামনে একটা ঘাট। বিশু সেই দিকে এগিয়ে গেল। এখনই চোখে মুখে একটু জল দেওয়ার প্রয়োজন, গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে ঘাটের সামনে গিয়ে বিশু যা দেখল তা দেখেও নিজের চোখকে নিজেই বিশ্বাস করে উঠতে পারছিল না। এই ঘাটের জলে কিলবিল করছে ইলিশ মাছ। সর্বনাশ! এবারে যেখানে ইলিশ মাছের সেইভাবে নামগন্ধ পাওয়া যাচ্ছে না, সেখানে এই ঘাটে এত ইলিশ মাছ দেখে কার না চোখ কপালে উঠবে। এখানে এত ইলিশ মাছ, অথচ কেউই এই বিষয়ে কিচ্ছু জানে না। ভাগ্যিস সেই দিকে বেশি কেউ আসে না। বিশুর ভীষণ ইচ্ছে করছিল খানিক ইলিশ মাছ তুলে নিয়ে নিজের বস্তাবন্দি করতে, কিন্তু এখন কাঁধে করে এত ইলিশ মাছ নিয়ে গেলে পাড়ার জেলেরা সবাই প্রশ্ন করবে, উত্তরে ওকেও এই ঘাটের কথা বলে দিতে হবে। তখন আর একা ইলিশ মাছ বিক্রি করে লাভ করা যাবে না। জানতে পারলে সবাই এসে এই ঘাট থেকে ইলিশ তুলে নিয়ে যাবে। এই জন্য বিশু ঠিক করল এখন সে সোজা বাড়ি চলে যাবে। তারপর ভোর রাতে চুপিসারে বেরিয়ে এখান থেকে ইলিশ মাছ তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে। এই ভেবে মনের ভাব অনেকটাই লাঘব করে বিশু নিজের বাড়ি পৌঁছল। তারপর কোনো রকমে 2 শাক ভাত খেয়ে গিন্নিকে সেই অজানা ঘাটের কথা বলল। এই কথা শুনে ওর বউয়ের মুখেও হাসি ফুটল।
যদি সত্যি সত্যি বিশু সেই মাছ তুলে আনতে পারে তাহলে তার বিক্রি ভালোই হবে এবং তাতে ওদের খরচও ভালোভাবে চলে যাবে। ওর গিন্নি নিজেই বিশুকে ভোর রাতে ঘুম থেকে তুলে দিল। বিশুও বেরিয়ে পড়ল সেই ঘাটের উদ্দেশ্যে। ভোর থেকে সকাল হলো, সকাল থেকে দুপুর, কিন্তু বিশুর কোনো পাত্তা নেই। এদিকে ওর গিন্নি অপেক্ষা করতে লাগলো। এত দেরি তো হওয়ার কথা নয়। তারপর মনে হলো বিশু হয়তো ইলিশ মাছ তুলে নিয়েই বাজারে চলে গেছে। সেই মাছ বিক্রি করে নিশ্চয়ই তারপর ফিরে আসবে। এই ভেবেই ও প্রথমে কাউকে কিছুই বলল না। কিন্তু দুপুর গড়িয়ে যখন বিকেল হলো আর বিকেল গড়িয়ে যখন সন্ধে, তখন বিশুর গিন্নির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। আর যখন সন্ধে গড়িয়ে রাত হলো তখন সে আর কিছু চেপে রাখতে পারল না। গ্রামের প্রত্যেককে চিৎকার করে একত্র করে সবাইকে ওই নাম না জানা ঘাটের কথা বলল। সেখানে ভর দুপুর ইলিশ মাছের কথাও বলল। সেই মাছের লোভে সেখানে যে বিশু গেছে সেটাও বলল। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করল না, কারণ এই গ্রামের অধিকাংশ মানুষই সেই দিকে কোনোদিন যায়নি। এই গ্রাম থেকে সেই জায়গা খুব একটা কাছেও নয়। কিন্তু যখন বিশুর গিন্নি ভীষণ জোর দিয়ে বলল, তখন কয়েকজন গ্রামের লোক ঠিক করল সেখানে বিশুকে খুঁজতে যাবে। ৬-৭ জন মিলে বিশুকে সেখানে খুঁজতে গেল। এবং ভয়ানক ব্যাপার এই যে তারা বিশুকে খুঁজেও পেল, কিন্তু তখন সে আর জীবিত নেই। বিশু মরে পড়ে রয়েছে সেই ঘাটের সামনে। ওরা বিশুর কাছে গিয়ে দেখল ওর মুখটা ওর বুকের দিকে নেই, বরং ওর মাথাটা যেন কেউ একেবারে ঘুরিয়ে ওর মুখ পিঠের দিকে করে দিয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে সবার মাথা ঘুরে গেল। বুঝতে কারোর অসুবিধা হলো না যে এই কাজ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। সেই দিন থেকেই এই ঘাট পুরোপুরিভাবে বর্জিত করা হলো। এই ঘাটে এত ইলিশ থাকা সত্ত্বেও কেউ কোনোদিনও এখানে এসে ইলিশ নিয়ে যেত না। গ্রামের সবাই মিলে এই ঘটনাটির নামকরণ করল ইলশে ঘাট। এরপরেও এই ঘাটের পাশে অনেকের মৃতদেহ পাওয়া যায়। যারাই বিশ্বাস না করে ওই ঘাটে ইলিশ আনতে যেত তাদেরই বিশুর মতো পরিণাম হতো। এইসব ঘটনাগুলোর পর থেকে ওই গ্রাম সহ আশেপাশের গ্রামের লোকেরাও ওই ঘাটের ধারের কাছেও যেত না। বিশু জেলের সঙ্গে ঘটা সেই বিচিত্র ঘটনার প্রায় 1 বছর পর রঘু নিজের স্ত্রী লক্ষ্মী এবং একমাত্র ভাই হরেনকে নিয়ে নিজের জমি জায়গা বেচে চলে আসে এই ধূপদুড়ি গ্রামে। এখানে এসে ওরা 2 ভাই মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। রঘু মাছ ধরতে যেত আর হরেন সেই মাছ বোঝাই করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসত। লাভের অংশ 2 ভাই ভাগাভাগি করে নিত। যদিও ওদের এক সংসার, হাঁড়ি আলাদা নয়, তাই টাকা ভাগাভাগি করার প্রয়োজন হতো না। কিন্তু তবুও রঘু জেদ করেই ভাইকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দিত। এদিকে লক্ষ্মীও প্রায়শই নিজের দেওরকে বলতো, ও ঠাকুরপো, এবারে একটা জানা আসলে যে পারি না, সংসারের এত হাল কি আর একা ধরা যায়? ভারীর একটা বউই মাথা খারাপ করে দিচ্ছে, আর তার মধ্যে যদি আরেকটা বউ আমি আনি তাহলে তো 2 বউয়ের চুলোচুলি শুরু হয়ে যাবে। দাদা আর আমাকে তখন বাড়ির বাইরে আশ্রয় নিতে হবে। না বাবা, সেটি আর হচ্ছে না। আমি এই একাই ঠিক আছি। কিছুদিন পর কারখানার কাজটা হয়ে গেলে তো এমনিও এখান থেকে চলে যাব। এই কটা দিন তোমাদের যদি আমাকে রাখতে অসুবিধা হয় তাহলে বলো, অন্য কোথাও ব্যবস্থা করি গে। বাবা, তোমায় তো দেখি আর কিছুই বলা যাবে না। একটু কিছু বললেই তো মুখ ভার করে বসে থাকো আজকাল। প্রত্যুত্তরে হরেন এক প্রকার হাসে। লক্ষ্মী বুঝতে পারে এই হাসির পেছনে হরেনের অনেক দুঃখ লুকানো আছে। বিয়ে না করার সিদ্ধান্তটা হরেন যে এমনি এমনি নেয়নি তা ওদের অজানা নয়।
কাজল নামে একটি মেয়েকে হরেন বছরখানেক আগে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটি ছিল অনাথা। সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ বিয়ের কয়েকদিন আগেই মেয়েটি উধাও হয়ে যায়। কোথাও তার খোঁজ পাওয়া যায় না। হরেন পাগলের মতো কাজলকে খুঁজে বেড়ায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কেউ কেউ বলতো কাজল মরেছে, আবার কেউ কেউ বলতো কাজল পালিয়েছে। কি সত্যি আর কি মিথ্যে তা আজও জানা যায়নি। ওই যে হরেনের মন ভেঙেছে, তারপর থেকে স্ত্রী জাতির উপর ওর ভরসাটাই চলে গেছে। তাই জন্যেই নানান বাহানায় নিজের বিয়ের কথা বারে বারে আটকে দেয় সে। এভাবেই সুখে দুঃখে এই তিনজনের পরিবার কোনো রকমে চলছিল। কিন্তু এই গ্রামে এসে থেকেই হরেনের মন কেমন যেন চঞ্চল হয়ে থাকত। কিছুতেই যেন এই গ্রামে ওর মন বসত না। সেই ব্যাপারটা লক্ষ্য করে একদিন রঘু হরেনকে জিজ্ঞাসা করল, এই তোর এই গ্রামে মন বসে না কেন রে বলতো? আসলে কাজলের সঙ্গে বিয়ের পর ভেবেছিলাম এই গ্রামে এসেই একসাথে সংসার পাতব, কিন্তু তা তো আর হলো না। তার জন্যই মনটা খারাপ হয় মাঝে মাঝে। দাদা, এখান থেকে 2 গ্রাম পরেই আমার এক বন্ধুর কাপড়ের কারখানা আছে। ওখানেই কোনো কাজ করে আমার একটা পেট কোনো রকমে চালিয়ে নিতে পারবো। আমি বরং ওখানেই চলে যাই। যা ভালো বুঝবি কর, মাঝে মাঝে আসা যাওয়া করিস তাহলেই হবে। অন্য কোথাও যদি তুই ভালো থাকিস তাহলে আমরা বা তোর বৌদি কারোরই আপত্তি হবে না। কিছুদিনের মধ্যেই রঘু আর লক্ষ্মীকে এখানে রেখে হরেন এই গ্রাম থেকে বিদায় নিলেও মাঝে মধ্যে ছুটি পেলে এখানে এসে দাদা বৌদির কাছ থেকে ঘুরে যেত। এরকমভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল। রঘুর বাড়ির পাশেই একটা পুকুর ছিল। সেখানে গ্রামের মেয়েরা জল ভরতে যেত। লক্ষ্মীও সেখানে যেত, গ্রামের বাকি মহিলাদের সঙ্গে ভাব জমাত। এই গ্রামে তারা নতুন, সকলের সঙ্গে আলাপ পরিচয় না রাখলে লোকেও ওদের একঘরে করে রেখে দেবে। লক্ষ্মী এমনিও মিশুকে স্বভাবের, তাই খুব কম সময়ের মধ্যেই মহিলা মহলে সে নিজের স্থান করে নিয়েছিল। একদিন লক্ষ্মী পুকুর ঘাটে জল তুলতে গিয়ে কয়েকজন মেয়ের মুখে কিছু কথা শুনতে পেল। মেয়েগুলো বলা বলি করছিল ওই অভিশপ্ত ইলশে ঘাটের কথা। লক্ষ্মী ওদের কাছে গিয়ে প্রশ্ন করল, এই ইলশে ঘাটটা কোথায় গো? বাপের জন্মে তো সেই ঘাটের নাম শুনিনি। নাম শোনোনি, বেঁচে গেছো। ওই ঘাটটি অভিশপ্ত, ওখানে যে যায় সে আর বেঁচে ফেরে না। তাই তো সেই ঘাটটা কোথায় আছে? এই গ্রামেই? ঠিক এই গ্রামে না, আমাদের গাঁ থেকে উত্তর দিকে যে জঙ্গলটি আছে ওই জঙ্গলে একটি ভাঙা মন্দির আছে। ওই ভাঙা মন্দিরের কাছে এই ঘাটটি পড়বে। সেই ঘাটে প্রচুর ইলিশ মাছ হয়, কিন্তু কেউ ওই ঘাটে গিয়ে ইলিশ মাছ ধরে আনতে পারে না। কি যেন অভিশাপ রয়েছে ওখানে। যে যায় তাকেই পরের দিন ঘাড় মোটকানো অবস্থায় পাওয়া যায়। অভিশাপ? কিসের অভিশাপ? অত শত জানি না বাপু। বিশু জেলে ইলিশের লোভে একবার গিয়েছিল ওখানে। পরের দিন তাকে ওখানে ঘাড় মুটকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তারপর থেকে অনেকেই ওখানে ইলিশ মাছের লোভে গিয়েছিল, কিন্তু কেউই আর বেঁচে ফিরে আসেনি। লোকে বলে ওখানে হয়তো কোনো অভিশাপ রয়েছে। সেই অভিশাপটি কিসের তা বলতে পারবো না। তোমরা এই গল্পে বিশ্বাস করো? ও মা, করবো না কেন? তুমি এখানে নতুন, তাই জন্যই তুমি বিশ্বাস করছো না, কিন্তু আমরা তো নিজের চোখে দেখেছি। আর তাছাড়া এটা গল্প নয়। তোমাকেও বলি বাপু, ওইদিকে ভুলেও যেও নি। না না, আমি আর ওইদিকে কি করতে যাব? কথা শেষ করে লক্ষ্মী জল ভরা কলসি কাঁখে নিয়ে বাড়ি চলে গেল। তারপর রাতের বেলা রঘু বাড়ি ফিরলে রঘুকে সব খুলে বলল। আসলে লক্ষ্মী এসব কুসংস্কার কোনোদিনই বিশ্বাস করত না। অভিশাপ থেকে আশীর্বাদ কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। আর রঘুটাও ঠিক ওই রকমই। সব শুনে রঘু বলল, আমার মনে হচ্ছে এইসব মিছে কথা। নিশ্চয়ই কোনো জেলের দল ওই কথা ওদের স্বার্থের জন্য রটিয়েছে, ওইখানে যাতে কেউ ইলিশ মাছ না ধরতে যায় আর ওদের একচেটিয়া ব্যবসা ক্রমাগত চলতে থাকে। তাই জন্যেই এই এত পরিকল্পনা।
তাহলে কি করবে? এই গ্রামে তো আমরা নতুন, আমাদের এক চুলো জায়গা কেউ ছেড়ে দেবে না। আমাদের নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। ওখানে গিয়ে কি মাছ ধরে আনবে? ইলিশের দর এখন আকাশ ছোঁয়া। এই সময় ইলিশ মাছ বিক্রি করতে পারলে ভালো রোজগার হবে। আনবো না মানে? আলবাত আনবো। আমি কালকেই যাবো ওইখানে, আর ইলিশ মাছ তুলে এনে বাজারে ভালো দরে বিক্রি করব। তাই ঠিক হলো। পরের দিন রঘু গভীর রাতে চুপিসারে বেরিয়ে পড়ল ইলশে ঘাটের উদ্দেশ্যে। লক্ষ্মীর বলা পথ নির্দেশ মতো রঘু চলতে লাগলো। বেশ খানিকক্ষণ পর সে জঙ্গলে প্রবেশ করল। তারপর ঝোপঝাড় ডিঙিয়ে আরো কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর রঘুর চোখে পড়ল সেই ভাঙা মন্দিরটা। এই তো সেই মন্দির। তার মানে ওই ইলশে ঘাট আশেপাশেই আছে। আরো একটু এগোতেই রঘুর কানে এলো ঘাটে জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। সেই শব্দের উপর নির্ভর করে রঘু এগিয়ে গেল ঘাটের দিকে। পূর্ণিমার রাত, ঘাটের জলের উপর চাঁদের আলো পড়ে জলটা এমন চিকচিক করছে যেন কেউ রূপলি অভ্র জলের মধ্যে মিশিয়ে দিয়েছে। আশেপাশের গাছগুলোতে পাতার খসখসানি শব্দ কানে এলো। দূরে শেয়ালের ডাক আর ক্রমাগত ঝিঁঝি পোকার শব্দে পরিবেশটা কেমন যেন থমথমে মনে হলো। রঘুর শরীরটা যেন ভারী হয়ে এলো। কিন্তু এখন তাড়াতাড়ি কাজ সারতে হবে। রঘু ঘাটের দিকে এগিয়ে দেখল লক্ষ্মী ঠিক কথাই বলেছে। এখানে মাছ ধরার জন্য জালের প্রয়োজন নেই। একবার হাত বাড়িয়েই যেন মাছ তুলে নেওয়া যাবে। পুরো জলে কিলবিল করছে ইলিশ মাছ। এখানে এত ইলিশ মাছ, অথচ কেউ এই মাছ ধরতে আসে না। এ তো ভারী অবাক কাণ্ড। ঘাটের কাছে গিয়ে উবু হয়ে বসল রঘু। এমন সময় ওর ঘাড়ের কাছে কিছু যেন একটা সুরসুরি দিয়ে উঠল। রঘু ভাবল মশা, তাই প্রথমে অত পাত্তা দিল না। আবার কিছুক্ষণ পরেই ঘাড় বেয়ে কাঁধের কাছে কিছু যেন একটা সুরসুর করে উঠল। আরে ধুর! বিরক্ত হয়ে রঘু নিজের কাঁধে হাত দিতেই চমকে উঠল। স্পষ্ট অনুভব করল ওর কাঁধ বেয়ে নেমে এসেছে লম্বা লম্বা চুল। কিন্তু রঘুর নিজের মাথায় তো এত লম্বা চুল নেই। ওর সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে নিজের মাথাটা উপর দিকে তুলল। দেখল একটি ভয়ানক নারী মূর্তি বটগাছের ঝুড়ি ধরে উল্টো হয়ে ঝুলে রয়েছে এবং হাসি হাসি মুখে রঘুর দিকে তাকিয়ে দোল খাচ্ছে। অন্যদিকে বেলা বয়ে গেলেও রঘু আর ফিরে এলো না। প্রথম দিকে লক্ষ্মী অভিশাপের কথা বিশ্বাস না করলেও যখন রঘু ফিরে এলো না, তখন ওর মনে এক অজানা আতঙ্ক জন্ম নিল। বিকেল হয়ে গেলেও রঘু ফিরে আসছে না দেখে লক্ষ্মী চেঁচামেচি জুড়ে দিল। সবাইকে সবটা জানিয়ে দিল সে। জেলে পাড়ার সবাই একত্রিত হয়ে রঘুকে খুঁজতে গেলেও মনে মনে সবাই জানতো রঘু নিশ্চয়ই মারা গেছে। তবে এবারে ঘাটের কাছে এসে তারা দেখল এক অবাক কাণ্ড। রঘু মারা যায়নি, বরং সে অজ্ঞান হয়ে পড়েছিল ওই ঘাটের পাশে। সবাই অনেক চেষ্টা করেও রঘুর জ্ঞান ফেরাতে পারল না। আরে এই রঘু, রঘু, শুনতে পাচ্ছিস আমার কথা? ধরাধরি করে ওকে ওর বাড়িতে ফিরিয়ে আনা হলো। কবিরাজ এসে ওষুধ দিল, কিন্তু তাও রঘুর জ্ঞান ফিরল না। দুদিন টানা রঘু বিছানায় মরার মতো পড়ে রইল। নাওয়া খাওয়া কিছুই করল না। একবারের জন্য চোখও খুলল না। এই কদিনে লক্ষ্মীরও কিছু খাওয়া হয়নি। স্বামীর পায়ের কাছে বসে খালি নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করেনি সে। লক্ষ্মী যদি না বলতো তাহলে রঘু ওই ঘাটের কথা এখনো জানতেও পারত না, আর ওখানে যেতও না।
সব দোষ নিজের, তাই নিজেই নিজের মাথা চাপড়াতে লাগলো লক্ষ্মী। 3 দিনের দিন কোনো রকমে লক্ষ্মী রান্নাঘরে গেল খাবার বানাতে। যা হোক একটু চাল ডাল রান্না করে বেটে রঘুকে খাওয়ানোর দরকার। এরকম করে চললে তো মানুষটা না খেয়ে দিয়ে বিছানায় শুয়েই মারা পড়বে। এমন সময় হঠাৎ লক্ষ্মী পাশের বাড়িতে ইলিশ মাছ রান্নার গন্ধ পেল। ভোলার মা ইলিশ রাঁধছে। আহা, রঘু ইলিশ মাছ খেতে কতই না ভালোবাসতো। এখন যদি ও সুস্থ থাকতো তাহলে রোজই ইলিশ মাছ খেতে চাইতো। বর্ষাকালে ইলিশ ছাড়া রঘুর মুখে আর তো কিছুই রোচে না। এইসব ভাবতে ভাবতেই লক্ষ্মী কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ল। এমন সময় ওর পাশের বাড়ি থেকে একটা বীভৎস চিৎকার ওর কানে এলো। চিৎকারটি ভোলার মায়ের। কি ব্যাপার হলো সেটাই দেখার জন্য লক্ষ্মী ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে দেখল রঘুর বিছানা খালি। রঘু তো বিছানায় শুয়েছিল 2 দিন ধরে। মানুষটার পেটে কিচ্ছু পড়েনি। এখন এই অবস্থায় ও উঠে যাবেই বা কোথায়? তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতেই লক্ষ্মী দেখল পাশের বাড়ি থেকে ভোলার মা হন্তদন্ত হয়ে ওর দিকে ছুটে আসছে। কাছাকাছি এসে হাঁপাতে হাঁপাতে ভোলার মা বলল, রঘু দাদা আমাদের বাড়িতে গেছে গো, তুমি তাড়াতাড়ি চলো, দেখো ওখানে কি করছে। লক্ষ্মী ভোলার মায়ের পিছন পিছন ছুটে গেল। তারপর গিয়ে যা দেখল তা দেখে লক্ষ্মীর বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। উনুনের ওপরে গরম লোহার কড়া থেকে রঘু ইলিশ মাছগুলো তুলে কপাকপ মুখে পুড়ছে। লক্ষ্মী এই দৃশ্য দেখার পর কি করবে ভেবে পেল না। ভোলার মা বলল, আমি রান্না করছি, হঠাৎ দেখি আমার জানলা দিয়ে মুখ বাড়িয়ে রঘু দাদা গলে গলে সাপের মতো ঢুকে এলো আর গরম কড়াই থেকে ইলিশ মাছ তুলে খেতে লাগলো। আমি তার জন্যই তোমায় ডাকতে গেলাম। দেখো লক্ষ্মী, আমার কিন্তু মতিগতি ভালো ঠেকছে না, তুমি একটা কিছু ব্যবস্থা করো, এ কাজ সাধারণ মানুষের নয়। লক্ষ্মী রঘুকে টেনে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। বাড়িতে এসেই রঘু আবার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। লক্ষ্মীর কেমন একটা সন্দেহ হলো। সেই সন্দেহটাকে দৃঢ় করবার জন্য ও পরের দিন গ্রামের কিছু লোকের সাহায্যে পাশের গ্রামের এক নামকরা ওঝাকে ডেকে পাঠালো। কাউকে ভূতে ভর করলে তার বাড়ির সীমানায় ওঝা ঢুকলেই সেই আত্মা যেমন লাফালাফি করে, সেরকম কিছুই রঘুকে করতে দেখা গেল না। কিন্তু রতন ওঝা বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বলে উঠল, এই বাড়িতে ভয়ানক এক আত্মা বসবাস করে। আত্মাটা কোনো মেয়ে মানুষের। ওর মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। এই বাড়ির কোনো একজনের থেকে ও প্রতিশোধ নিতে চায়। লক্ষ্মী ভীত কণ্ঠে বলল, কিন্তু বাবা, আমার স্বামী তো চুপচাপ শুয়ে আছে। যদি ওকে কোনো ভূতে ধরতো তাহলে তো ও আপনাকে দেখে ছটফট করতো। আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। ওরে বেটি, আমাকে এত অবিশ্বাস দেখাচ্ছি, দাঁড়া। তোর স্বামী ইলিশ মাছ তুলে খাচ্ছিল না কার বাড়ি থেকে? যা আরেকটা ইলিশ মাছ নিয়ে আয়, তারপর তোকে দেখাচ্ছি তোর স্বামীর ভেতর আত্মা আছে কিনা। এই রতন ওঝা কোনোদিনও মিছে কথা কয় না। পাশের বাড়ি থেকে একজন ইলিশ মাছ এনে ওঝার হাতে দিল। রতন ওঝা সেই ইলিশ মাছটাকে নিজের মাথার ওপর তুলে কি সব মন্ত্র পড়ল। তারপর রঘুর নাকের কাছে ইলিশ মাছটা এনে 3 বার ঘুরিয়ে রঘুর খাটের তলার একটা কোণে ছুঁড়ে ফেলে দিল। কিছুক্ষণ সব চুপচাপ। রঘু স্থির হয়ে শুয়ে রইল। ওর চোখের চারিপাশে এই কয়েকদিনে একটা কালো গহ্বর তৈরি হয়েছে। হঠাৎ সেই কালো গহ্বরটি খুলে গেল। ওর চোখের মণি দেখে হাড় হিম হয়ে আসলো লক্ষ্মীর। চোখের মণির রংটা আস্তে আস্তে ধূসর বর্ণের হয়ে উঠছে। রঘু নাক ফুলিয়ে ফুলিয়ে বাতাসে কিছু একটা গন্ধ নেওয়ার চেষ্টা করল।
তারপর তরাক করে খাটের উপর উঠে বসে এক লাফে খাট থেকে নেমে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে গেল। লক্ষ্মী ও রতন ওঝা মাথা নিচু করে দেখল রঘু খাটের তলায় ঢুকে কচমচ করে চিবিয়ে চিবিয়ে কাঁচা ইলিশ মাছটা খাচ্ছে। এই দৃশ্য দেখে যারা রঘুর বাড়িতে রঙ্গ দেখার জন্য দাঁড়িয়েছিল তাদের মধ্যে কিছু লোক ওখানেই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। তারা চিৎকার করে বাড়ি থেকে পালিয়ে গেল। রতন ওঝা লক্ষ্মীর দিকে তাকিয়ে হেসে বলল, কিরে, এবারে বিশ্বাস হলো? লক্ষ্মী রতন ওঝার পা ধরে ক্ষমা চেয়ে বলল, বাবা বাবা ক্ষমা করুন, আমার স্বামীকে বাঁচান। আমি যে কিছুই বুঝতে পারছি না। পাচার বেটি, মেয়ে মানুষ পায়ে হাত দেয় না। তোরা দেবীর জাত। ছাড় ছাড় ছাড়। কি করতে হবে আমি তোকে বলে দেব, কিন্তু তার আগে তোর স্বামীর শরীরে কে ঢুকে আছে সেটা তো আমাকে দেখতে হবে। কিরে, তুই সহ্য করতে পারবি তো? এখানে কিন্তু অনেক ভয়ানক কিছু হতে পারে এখন। সব পারবো বাবা, সব পারবো, শুধু আপনি আমার স্বামীকে বাঁচান। এইবারে শুরু হলো রঘুকে খাটের তলা থেকে বের করার প্রচেষ্টা। যতই রতন ওঝা মন্ত্র পড়ে ততই রঘু খাটের তলায় সেঁটে বসে গোঁ গোঁ শব্দ করতে থাকে। টেনে বের করতে গেলে রতন ওঝার হাতে খিঁচে দেয়। সবশেষে রতন ওঝা খানিক শুকনো লঙ্কা এবং সর্ষে একটি থলের মধ্যে ঢুকিয়ে কি সব মন্ত্র পড়ে থলেটিতে আগুন ধরিয়ে খাটের তলায় ছুঁড়ে ফেলে দেয়। রঘু কিছুক্ষণ গোঁ গোঁ শব্দ করে হামাগুড়ি দিয়ে খাটের তলা থেকে বেরিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রতন ওঝা তৎক্ষণাৎ রঘুর একটা হাত বেঁধে দিল খাটের পায়ার সাথে। তারপর একটি মন্ত্রপুত আতর ছুঁড়ে মারল রঘুর মুখে। সেই আতরের গন্ধ এতটাই ঝাঁঝালো যে লক্ষ্মীর নাক একেবারে জ্বলে গেল। সেই গন্ধে রঘু ছটফট করে উঠল। রতন ওঝা ওকে জিজ্ঞাসা করল, বল, কে তুই? কেন এর শরীরে ঢুকেছিস বল? রঘু এই প্রথম কথা বলল। ওর গলার স্বর খানিকটা ছেলের মতো আর খানিকটা মেয়ের মতো। বলল, বলবো না। কি করবি তোরা? কি করবি? বলবো না। বলবি না? এত বড় সাহস? দাঁড়া। কথাটা শেষ করে আবার সেই আতর ছিটিয়ে দিল রঘুর মুখে। রঘু ছটফট করতে লাগলো। অন্যদিকে রতন ওঝাও মন্ত্র বলে বলে আতর ছিটিয়ে মারতে লাগলো। শেষ অবধি রঘু বলল, তবে শরীর ছেড়ে আমি কিছুতেই যাব না যতক্ষণ না আমি আমার অতৃপ্ত বাসনা পূর্ণ করব। রতন ওঝা জিজ্ঞাসা করল, কি তোর অতৃপ্ত বাসনা? তোর নাম কি? আমার নাম কাজল। চমকে উঠল লক্ষ্মী। রতন ওঝাকে উদ্দেশ্য করে বলল, বাবা, কাজল বলে একজন মেয়ের সাথেই আমার ঠাকুরপোর বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে প্রায় বছরখানেক আগে, কিন্তু ওই মেয়েটা উধাও হয়ে যায়। এ কি সেই কাজল? রঘু বলে উঠল, আমি সেই কাজল। রতন ওঝা জিজ্ঞাসা করল, তুই মরে গেলি কি করে? আর তুই ওর শরীরেই বা ঢুকে আছিস কেন? সব সত্যি কথা বল। আপনারা মিথ্যে কথা বলতে পারে না, যা বলে সত্যি বলে। আমি উধাও হয়ে যাইনি, আমাকে খুন করা হয়েছিল। তোমায় কে খুন করেছিল? আমার স্বামী? না, তোর স্বামী নয় রে, তোর স্বামীর ভাই হরেন। ওই আমাকে মেরে ওই ঘাটের জলে ফেলে দিয়েছিল। এই কথা শুনে লক্ষ্মীর হাত পা যেন অসাড় হয়ে এলো। অন্যদিকে রঘুর মাধ্যমে কাজল নিজের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাটা বলতে শুরু করল। সেটা গুছিয়ে বললে ঠিক এমনটা দাঁড়ায়। ছোটবেলা থেকেই হরেনের তন্ত্র সাধনার দিকে একটু বেশি ঝোঁক ছিল। ওর ইচ্ছে ছিল ও একদিন বড় হয়ে তান্ত্রিক হবে।
কিন্তু তন্ত্র সাধনা তো আর ছেলে খেলা নয়, যে কেউ তা করতেও পারে না। হরেনের কিছু ভণ্ড সাধুতান্ত্রিক বন্ধুও ছিল, যারা হরেনকে বোঝাতো যে অমাবস্যার রাতে মৃতদেহের উপর বসে সাধনা করলে নাকি সেই সাধনা সম্পূর্ণ হয় এবং এটার পর বিশাল বড় তান্ত্রিকও হওয়া যায়। তান্ত্রিক হওয়ার ইচ্ছেটা মনের মধ্যে পোষণ করতে করতেই হরেন বড় হয়েছিল। মৃতদেহের উপর সাধনা করার লোভে সে নিজের হবু স্ত্রীকেই বেছে নিল। কিন্তু কি ছুতোয় কাজলকে অন্ধকার রাতে সে একা নিয়ে বেরোবে, প্রথমে তা ভেবে পেল না। তারপর হারানের মাথায় একটা বুদ্ধি এলো। কাজলের ছিল ইলিশ মাছের প্রতি অত্যন্ত লোভ। একদিন হরেন কাজলকে বলল যে সে একটা জায়গার খবর জানে যেখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। কাজল লোভের বশে হারানের সঙ্গে বেরিয়ে পড়ল। সেদিন ছিল অমাবস্যা। ঘন অন্ধকারে নির্জন জনমানবহীন ওরা দুজনে ইলশে ঘাটের দিকে এলো। সেখানে কাজলকে হত্যা করল হরেন। তারপর 2 দিন টানা কাজলের মৃত শরীরের উপর বসে ধ্যান করে গেল হরেন। কিন্তু তাতেও ওর মন অস্থির হয়ে রইল। বারবার চোখ খুলে দেখতে থাকল। কানের পাশে মশা মাছির ভনভনানিতে বিরক্ত হয়ে তা হাত দিয়ে মারার চেষ্টা করতে লাগল। মৃতদেহের ওপর ঠিক করে বসতে না পেরে বারবার হড়কে পড়ে যাচ্ছিল। আরো কত কি! সাধনার ইচ্ছে থাকলেও সাধনার প্রতি প্রবল অশিক্ষা ছিল হরেনের। 2 দিনেও যখন কিছু হলো না, তখন হরেন আস্তে আস্তে ভয় পেতে শুরু করল। কাজলের পচা গলা শরীরের দুর্গন্ধ আর সহ্য করা যাচ্ছিল না। সবশেষে বাধ্য হয়ে এবং ধরা পড়ার ভয়ে কাজলের গলায় পাথর বেঁধে ও শরীরটা টেনে নিয়ে গিয়ে ঘাটের জলে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে গেল হরেন। কাজল অনাথ মেয়ে মানুষ। ও উধাও হলে ওর খোঁজ খবর সেইভাবে কেউই করল না। সেইবারের মতন হরেন তাই বেঁচে গেল। সেই ঘটনার পর থেকেই কাজলের অতৃপ্ত আত্মা ওখানে ঘুরে বেড়াতো হরেনের অপেক্ষায়। আর চুপিসারে কোনো লোক ওখানে এলেই হরেন ভেবে তাকে হত্যা করত। কিন্তু রঘুকে সে হত্যা করল না, কারণ রঘুর মাধ্যমে সে হরেনকে সামনে আনতে চায়। রঘুর শরীরে ভর করে সেই আশায় কাজল এই বাড়িতে এলো। কিন্তু এখানে এসেও হরেনকে খুঁজে পেল না। উল্টে এতদিন ধরে ইলশে ঘাটে থাকার ফলে কাজল যেখানেই ইলিশের গন্ধ পায় সেখানেই ছুটে চলে যায়। ওর এখন একটাই স্বাদ, হরেনকে হত্যা করা। ওকে না মেরে কাজল কিছুতেই রঘুকে ছেড়ে দেবে না। যে করেই হোক হরেনকে ওর কাছে এনে দিতেই হবে। ওর এই কথা শুনে ওঝা অনেক চেষ্টা করেও রঘুর শরীরকে কাজলের আত্মার হাত থেকে মুক্তি দিতে পারল না। সব চেষ্টা অসফল হলে রতন ওঝা লক্ষ্মীকে বলল, কাজলের মনে প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে রঘুর শরীর থেকে বের করতে হলে হরেনকে ওর সামনে আনতেই হবে, না হলে রঘু আর বাঁচবে না। হরেন ঠাকুরপোকে জানালে ও কি আসবে? ও কোনোদিনও আসবে না। এই ব্যবস্থা তোকেই করতে হবে। হরেন না এলে তোর স্বামীকে বাঁচানো সম্ভব হবে না। আপাতত রঘু এখানেই বাঁধা থাক। ওর কোমরে একটা তাবিজ আমি পরিয়ে দিচ্ছি, এতে ও একটু নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু তোর হাতে বেশি সময় নেই, মনে রাখিস। 2 দিনের মধ্যে যদি হরেন না আসে তাহলে তোর স্বামী এমনিতেই মরে যাবে। যা করবি তাড়াতাড়ি কর। রতন ওঝা রঘুকে তাবিজ পরিয়ে চলে গেল। রঘু সেভাবেই নিস্তেজ হয়ে ঘরের এক কোণে পড়ে রইল। লক্ষ্মী বুঝে উঠতে পারছিল না যে ও কি করে হরেনকে ডেকে পাঠাবে। সত্যিটা জানলে হরেন কোনোদিনও এখানে আসবে না। ওই রকম পাষণ্ডকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। একটা নির্দোষ নিষ্পাপ অনাথ মেয়ের জীবন এভাবে নষ্ট করল, তাও আবার নিজের কার্যসিদ্ধির জন্য। সেই আদরের ঠাকুরপুর প্রতি ঘৃণা জন্মালো। লক্ষ্মী এখন বুঝতে পারল এই জন্যই হরেন এই গ্রামে থাকতে চায়নি। অপরাধ বোধেই হয়তো ওরকম ছটফট করত হরেন। এই গ্রামের এত কাছেই যে ওর কুকর্মের স্থানটি রয়েছে সেটা নিশ্চয়ই হরেন প্রথমে জানত না। সেটা জানার পরেই হরেন সবসময় পালাই পালাই করত। কিন্তু আমার তো ভেঙে পড়লে চলবে না। আমার স্বামীকে তো যে করেই হোক বাঁচাতে হবে।
লক্ষ্মীর মাথায় একটা বুদ্ধি এলো। গ্রামের একজনের হাতে একটা চিঠি লিখে হরেনের কাছে পাঠিয়ে দিল। হরেন পাশের 2-4টে গ্রামের পরেই থাকত, তাই পরের দিন লোকটি গিয়ে হরেনকে চিঠি দিয়ে আবার ফিরে এলো। হরেন চিঠি খুলে দেখল লক্ষ্মী লিখেছে, হরেন ঠাকুরপো, তোমার দাদা এখন মৃত্যু শয্যায় রয়েছেন। ডাক্তার বদ্যি সবাই জবাব দিয়ে দিয়েছেন, তাও কিছু চেষ্টা করতে চাই। তুমি এলে তোমার হাতে কটা গয়না ধরিয়ে দেব। তুমি সেগুলো বেচে আমায় টাকার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। এখানে আমরা নতুন, এতগুলো গয়না কাকে বিশ্বাস করে দেব বলো তো? তুমি তাড়াতাড়ি চলে এসো। চিঠিটা পড়ে হরেনের চোখে লোভের আগুন ধিক ধিক করে জ্বলে উঠল। দাদা যখন মরতেই বসেছে, ডাক্তারও যখন জবাব দিয়ে দিয়েছেন, তখন গয়না বেচে বেকার দাদার চিকিৎসা করিয়ে কি লাভ? বরং বৌদির গয়নাগুলো নিয়ে আমি চম্পট দেব, আর এই আশেপাশের কোনো গ্রামেই আমি থাকব। অন্য কোথাও গিয়ে সে আবার না হয় তন্ত্র সাধনায় মন দেব। এর মধ্যে অনেক বইও জোগাড় করেছি। এছাড়া কিছু তান্ত্রিকদের সঙ্গে আলাপও হয়েছে, যারা অর্থের বিনিময়ে আমাকে তন্ত্রমন্ত্র শিখিয়ে দেবে। যদিও লোকে বলে যারা অর্থের বিনিময়ে এই কাজ করে তারা নাকি ঠগ জোচ্চোর হয়, কিন্তু আমি সে কথা মানি না। এই পৃথিবীতে টাকা ছাড়া কোনোদিন কিছুই পাওয়া যায় না, সেটা মানুষই হোক বা কোনো জিনিসই হোক বা কোনো শিক্ষা। হরেন বেরিয়ে পড়ল দাদার বাড়ির উদ্দেশ্যে। ওর ওখানে পৌঁছতে একটু রাত হলো। দাদার বাড়িতে গিয়েই দেখল মাথায় হাত দিয়ে বৌদি দাওয়ায় বসে আছে। হরেন দৌড়ে এসে বৌদির পায়ের কাছে বসে নাটক শুরু করল। বৌদি গো, আমার রামতুল্য দাদার এ কি হলো? কিভাবে এত অসুস্থ হয়ে পড়লো দাদা? তুমি চিন্তা করো না, তোমার এই ঠাকুরপো দাদার অবর্তমানে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি তাড়াতাড়ি তোমার গয়নাগুলো দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওগুলোকে নিয়ে। তারপর টাকার ব্যবস্থা হলেই দাদার চিকিৎসা শুরু হবে। লক্ষ্মী ক্লান্ত স্বরে বলল, এই তো এলে, দাদাকে এখনো দেখলে না, আর প্রথমেই গয়না চাইছো? হরেন একটু থতমত খেয়ে গেল, তারপর বলল, না না, আমি আসলে ভাবছিলাম তাড়াতাড়ি যদি দাদার চিকিৎসাটা শুরু হয়ে যায়, আমার কাছেও তো জমানো টাকা পয়সা কিছুই নেই, তোমার গয়নাগুলোই এখন সম্বল। তাই জন্যই ভাবলাম আগে গয়নাগুলো বেচে টাকা পয়সা নিয়ে আসি, তারপর না হয় দাদাকে দেখব। তা তুমি যখন বলছো তখন চলো ভেতরে যাই। লক্ষ্মী হরেনকে নিয়ে ভেতরে এলো। তখনও রঘুর হাত খাটের পায়ের মধ্যে বাঁধা রয়েছে। রঘুকে মাটিতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে থাকতে দেখে হরেন একটু অবাক হল। লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, এ কি বৌদি, দাদা খাটের উপর না শুয়ে মাটিতে লুটিয়ে রয়েছে কেন? আর দাদার হাতটাই বা ওরকমভাবে বাঁধা কেন? এমন সময় ঘরে প্রবেশ করল রতন ওঝা। হারানকে দেখে বলল, ও, এই তোর সেই গুণধর দেওর। হরেন জিজ্ঞাসু দৃষ্টিতে লক্ষ্মীর দিকে একবার তাকিয়ে রতনকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? কেন এসেছি দেখবি? বলেই সে রঘুর কোমর থেকে তাবিজটা খুলে দিল। রঘু ঝট করে চোখ খুলল। তার চোখের মনির রং এখন পুরোটাই ধূসর। দাঁত বের করে হাসল রঘু। দাদার এই বিকট রূপ দেখে হরেনের প্রাণ পাখি যেন মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। একটা চিৎকার করে দুপা পিছিয়ে এলো সে। রঘু বিভৎস হাসির সঙ্গে বলে উঠল, এসেছ তুমি? কেমন আছো? আমি তো একটু ভালো নেই। আমাকে যে তুমি ঘাটের জলে ফেলে দিয়ে চলে গেলে, আর তো ফিরে এলে না। একবারও কি আমার কথা মনে পড়লো না তোমার? হ্যাঁ, কথাটা শেষ করেই হাসতে শুরু করলো রঘু। হরেন আমতা আমতা করে বলল, দাদা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন?
হরেনের পিঠের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। তার হাত পা থরথর করে কেঁপে উঠল। হরেনের ইচ্ছে করছিল ওখান থেকে এখনই দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু কিছুতেই হরেন নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি ওর পা মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে। রঘু এবারে নিজের হাসি থামিয়ে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল খাটের পায়া থেকে। তারপরেই চোখের পলকে হরেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। লক্ষ্মী ভয় পেয়ে উঠতেই রতন ওঝা বলল, তুই বাইরে চল, আমাদের এখানে থেকে কোনো কাজ নেই। কিন্তু বাবা, আমার স্বামী। তোর স্বামীর কিচ্ছু হবে না, চল এখান থেকে। রতন ওঝা লক্ষ্মীকে বাইরে নিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে ওদের ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে শোনা গেল হরেনের তীব্র আর্তনাদ, আর সঙ্গে রঘুর উচ্চকণ্ঠে হাসি। দাদা, ভুল করছিস তুই, আমাকে ছেড়ে দে। লক্ষ্মী রতন ওঝাকে বলল, বাবা, মানছি হরেন যা করেছে তা অন্যায়, কিন্তু তাই বলে ওকে আমরা মৃত্যুর মুখে ফেলে দেব? এই পৃথিবীতে অলৌকিক অনেক ঘটনাই ঘটে মা, যা সব সময় আমাদের হাতে থাকে না। কিছু সময় জেনে শুনে অন্যায় চোখের সামনে দেখলেও আমাদের মুখ ফিরিয়ে নিতে হয়। আর তাছাড়া এখানে তো কোনো অন্যায় হচ্ছে না, বরং কাজলের মৃত্যুটা ছিল অন্যায়ের। যে অন্যায়টা হরেন করেছে, এই পাপের জন্য ওকে ওর শাস্তি পেতেই হতো। কিছুক্ষণ পর ওদের ঘরের দরজা আপনা হতেই খুলে গেল। লক্ষ্মী রঘুর গলার স্বর পেল, যা একেবারে আগের মতো। স্বরটা আর সেই রকম ভয়ানক নেই। তাড়াতাড়ি লক্ষ্মী আর রতন ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল হরেন মাটিতে পড়ে আছে, আর রঘু হরেনকে ডাকছে। এ ভাই, ভাই তোর কি হলো? তুই কখন এলি রে? তুই এরকম করছিস কেন? তোর কি শরীর খারাপ হচ্ছে? আমাকে বল, বল কি হচ্ছে তোর, বল। লক্ষ্মী লজ্জার মাথা খেয়ে রঘুকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? রঘু সামনে রতন ওঝাকে দেখতে পেল। লক্ষ্মীকে সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? আর উনিকে আর আমারই বা কি হবে? আমি তো ঠিকই আছি, কিন্তু হরেনের কি হলো? ও এরকম করছে কেন? এতক্ষণে লক্ষ্মী হরেনের দিকে তাকিয়ে দেখল হরেনের মুখ থেকে সাদা ফেনার মতো কি সব বেরোচ্ছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। রঘু দৌড়ে বেরিয়ে গেল কবিরাজের খোঁজে। কিছুক্ষণ পর কবিরাজ এলো। হরেনকে সেই দিনের মতো সামলে নেওয়া গেল। কিন্তু লক্ষ্মী আর রতন ওঝা দুজনেই অবাক হলো এই ভেবে যে কাজল হরেনকে হত্যা না করেই রঘুকে মুক্তি দিয়ে দিল। নিজের প্রতিশোধ না নিয়েই সে চলে গেল, কিন্তু কি করে? কিন্তু সেই মুহূর্তে এত কিছু ভাবার সময় পেল না ওরা। রঘু রীতিমতো ব্যস্ত হয়ে পড়ল নিজের ভাইকে নিয়ে। রতন ওঝাও বিদায় নিল। সেই দিনের পর থেকে হরেন আর আগের মতো রইল না, কেমন যেন পাগলাটে ধরনের হয়ে গেল। রঘু ভাইয়ের যত্নে মন প্রাণ ঢেলে দিল। লক্ষ্মীও রঘুকে ওর ভাইয়ের সম্পর্কে কোনো সত্য উদ্ঘাটন করল না। দিনে দিনে হরেনের পাগলামি অধিক মাত্রায় প্রকাশ পেল। বাড়িতে কাঁচা ইলিশ মাছের গন্ধ পেলেই সেই মাছ ওই অবস্থাতেই খেতে থাকে হরেন। প্রতিবেশীদের বাড়িতে ঢুকে ইলিশ মাছের গন্ধ পেলেই তা চুরি করে নিয়ে এসে খায়। কোনোভাবেই যেন হরেনকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। একদিন রঘু বাজারে বেরিয়ে যাওয়ার পর লক্ষ্মী এক থালা খাবার নিয়ে হরেনের কাছে গিয়ে বসল। হরেন তখনও বিছানায় নিস্তেজ অবস্থায় পড়েছিল। হরেন চোখ মেলে তাকালো লক্ষ্মীর দিকে। লক্ষ্মী বলল, ঠাকুরপো, ভাত কটি খেয়ে নাও, তুমি তো কিছুই খাচ্ছ না। হরেন মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ সে কিছুই খেতে চায় না। লক্ষ্মী আবার বলল, হরেন ঠাকুরপো, ভাত কখানি খেয়ে নাও। হরেন এপাশ ওপাশ জোরে জোরে মাথা নাড়াল, অর্থাৎ সে খেতে চায় না, আর তাকে যেন জোর না করা হয়। লক্ষ্মী এবার হরেনের মাথায় হাত দিয়ে
নিম্নস্বরে বলল, কাজল, তুমি তো এখনো যাওনি। হরেনের শরীরের মধ্যেই আছো, তাই না? হরেন লক্ষ্মীর দিকে তাকিয়ে দাঁত বের করে নিঃশব্দে হাসল। হরেনের দাঁতে কালো কালো ছোপ পড়েছে। মনির রংটাও হালকা ধূসর বর্ণের হয়ে গেছে। এবারে হরেন পুরুষ ও নারী কণ্ঠ মিশ্রিত গলার স্বরে লক্ষ্মীকে বলল, তুই আমায় চিনতে পেরেছিস ভাই? আমি যাইনি, এত সহজে হরেনকে আমি মরতে দেব না। আমি যেমন কষ্ট পেয়ে মরেছি, ওকেও তেমন ভাবেই কষ্ট দিয়ে মারব। কথাটা শেষ করে মুখ ফিরিয়ে শুয়ে রইল হরেন। সেই দিন থেকেই হরেনকে আর খুঁজে পাওয়া গেল না। চারিদিকে খোঁজ খবর চলল। রঘু আকাশ পাতাল এক করেও ভাইকে খুঁজে পেল না। দিন পাঁচেক পর সেই ইলশে ঘাটেই ভেসে উঠল হরেনের পচা গলা মৃতদেহ। শুনলেন ইলিশের গন্ধ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য পিশাচ পর্ব অডিও স্টোরির সঙ্গে জুড়ে থাকুন। আসছি আগামী পর্বে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে।